আমন্ত্রণ দীপ্ত সংবাদের সাথে আছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না জানালেন উপদেষ্টা মাহফুজ। আওয়ামী ফ্যাসিবাদীদের যারা বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠান বিরোধী তাদের কাউকে আর এইভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। কেউ নতুন রাজনৈতিক দল গঠন করলে স্বাগত জানাবে বিএনপি। রাজনৈতিক দলে যোগ দিলে সরকারে থাকবেন না উপদেষ্টা নাহিদ। আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। আজ লক্ষ্মীপুরে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, বাংলাদেশে দিল্লিপন্থীদের আর ঠাঁই হবে না। সেনা শাসন আসার কোনো প্রেক্ষিত নেই। আমরা এবার কারো মদদে, কোন রাষ্ট্রের মদদে হাসিনাকে উৎখাত করিনি। আমরা জনগণ, ছাত্র জনতা রক্ত দিয়ে হাসিনাকে উৎখাত করেছি। আওয়ামী ফ্যাসিবাদীদের যারা বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠান বিরোধী, জনগণ বিরোধী, আলেম বিরোধী, নারী বিরোধী, তাদের কাউকে আর এইভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, হবে না, হবে না। কিন্তু দিল্লির দাবিদারি করার কোন প্রচেষ্টা হলে বিরোধ হবেই হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছে, কেউ রাজনৈতিক দল গঠন করলে তাকে স্বাগত জানাবে বিএনপি, কিন্তু তা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা হলে জনগণ হতাশ হবে। আজ ঢাকায় জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কথা বলেন তিনি। গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার বঞ্চিত এইসব তরুণদের কেউ যদি জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক দল গঠন করে, অবশ্যই বিএনপি সেই উদ্যোগকে স্বাগত জানায়। তবে রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেন, সেটি জনগণকে হতাশ করবে, কিংবা অন্য রাজনৈতিক দলের প্রতি তাদের আচরণ কিংবা বক্তব্য, মন্তব্য যদি ঝগড়া সুলভ অথবা প্রতিহিংসামূলক হয়, সেটিও জনগণের কাছে হবে অনাকাঙ্ক্ষিত। রাজনৈতিক দলে যোগ দিলে সরকার থেকে বের হয়ে যাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। শুক্রবার বিবিসি বাংলাকে তিনি কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে মন্তব্যের প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি। এ সময় অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির কথার টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে বলেও মন্তব্য করেন নাহিদ। এর আগে বুধবার বিবিসি বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নির্বাচন করতে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। এছাড়া ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে আসা উচিত বলেও মন্তব্য করেন তিনি। যারা বাংলাদেশে জামায়াতকে নিষিদ্ধ করেছিল তারাই আজ নিষিদ্ধ হয়ে ভারতে পালিয়ে গিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সকাল 10টার দিকে দিনাজপুর গোড়ে শহীদ বড় ময়দানে দিনাজপুর জেলা জামায়াত ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির কথা বলেন। তিনি বলেন, জামায়াতে ইসলামের সকল অফিস বন্ধ করে দিয়েছিল তারা। শিশু থেকে শুরু করে 90 বছরের বৃদ্ধ কাউকেই রেহাই দেয়নি, অনেককে খুন করেছে বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। তারা ধারণা করেছিল নেতৃবৃন্দকে খুন করে, কর্মীদেরকে খুন এবং গুম করে, পঙ্গু করে, জেলে দিয়ে, ভয় দেখিয়ে এই সংগঠনকে তারা স্তব্ধ করে দেবে, মাটির নিচে পাঠিয়ে দেবে। বাংলাদেশ থেকে লক্ষ কোটি টাকা, 26 লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে। অন্যায় যখনই করেছেন, অন্যায়ের প্রতিবাদ আমরা তখনই করেছি। আমাদেরকে একটা মিটিং মিছিল করার সুযোগ দেওয়া হয়নি, কিন্তু তাই বলে আমরা বসে থাকি। যখনই দেশ এবং জনগণের বিপক্ষে সরকার অবস্থান নিয়েছে, আমাদের সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী আমরা রাস্তায় নেমে পড়েছি।
সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় যোগদান শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ বিকেল 5:07 তাকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। এর আগে প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বাণিজ্যিক ফ্লাইট সুইজারল্যান্ডের স্থানীয় সময় শুক্রবার রাত 9:50 জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2024-2025 শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের অনার্স ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। একটি সিটের বিপরীতে লড়ছেন 42 জন। এবার মুক্তিযোদ্ধার নাতি নাতনি কোটা বাদ দেওয়া হয়েছে। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে প্রতি বছরই আবেদন করেন লাখ লাখ শিক্ষার্থী। এবারও আবেদন করেছেন লক্ষাধিক। শনিবার অনুষ্ঠিত হয়েছে কলা, সমাজবিজ্ঞান ও আইন বিভাগের ভর্তি পরীক্ষা। সকাল 9টা থেকেই ভর্তি ইচ্ছুরা ক্যাম্পাসে আসতে থাকেন। বেলা 11টায় শুরু হয় পরীক্ষা। আত্মবিশ্বাস নিয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেন শিক্ষার্থীরা। পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর কলাভবনে হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি। আমরা কিছু কার্যকর পদক্ষেপ নিয়েছি। আমাদের কিছু কোটা, মুক্তিযুদ্ধের কোটা, আমরা নাতি নাতনি পর্যায়ের যে অংশটুকু ছিল সেটি আমরা একদম পদ্ধতিগতভাবে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেয়ে এটি এখন সন্তান পর্যায়ে এসছে। বেলা 12:30টায় শেষ হয় পরীক্ষা। প্রশ্ন সহজ হয়েছে বলে জানান অনেকে। প্রশ্ন আলহামদুলিল্লাহ সোজাই এসেছে, আর সেই সাথে গার্ডও ভালোই দিয়েছে সবাই। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, বাট রিটেনটা হচ্ছে সিলেবাসের বাইরে থেকে আসছে। একটু নার্ভাস ছিলাম, একটুই ছিলাম। প্রশ্ন আলহামদুলিল্লাহ মোটামুটি সহজই আসছে। প্রশ্নের প্যাটার্ন ভালো ছিল, উন্নত মানের ছিল। কলা, আইন ও সমাজবিজ্ঞান ইউনিটে মোট 2934 আসনের বিপরীতে এবার আবেদন করেছেন 1,25,500 জন। ঢাকাসহ 8টি বিভাগীয় শহরে হয়েছে পরীক্ষা। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। বছরে 50 লাখ মেট্রিক টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি কেনার জন্য যুক্তরাষ্ট্রের আর্জেন্ট এলএনজি কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ সরকার। প্রতিষ্ঠানটির এক বিবৃতির বরাতে এই তথ্য জানিয়েছে রয়টার্স। গত সোমবার ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এলএনজি সরবরাহে দেশটির কোনো প্রতিষ্ঠানের এটি সবচেয়ে বড় ধরনের চুক্তি বলে দাবি করা হচ্ছে। আর্জেন্ট এলএনজি বছরে 2.5 কোটি টন এলএনজি সরবরাহের সক্ষমতার একটি অবকাঠামো লুইজিয়ানায় গড়ে তুলেছে। পোর্ট ফরচুনে তাদের প্রকল্পটির কাজ শেষ হলে চুক্তি অনুসারে এখান থেকে বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি পেট্রো বাংলার কাছে এলএনজি বিক্রি করতে পারবে। এই চুক্তি বাংলাদেশের ক্রমবর্ধমান শিল্পে নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে হাবিল নামে একজন যুবক আহত হয়েছেন। তিনি শাহবাজপুর ইউনিয়নের মোল্লাটোলা গ্রামের বেলাল হোসেনের ছেলে। 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, গত রাত 3:30টার দিকে 6-7 জন চোরাকারবারি ভারতের অভ্যন্তরে প্রবেশ করার সময় বিএসএফ টহল দল তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় হাবিল নামে একজন গুলিতে আহত হন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনায় বিজিবি বিএসএফ পতাকা বৈঠক করে এবং এর তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। চট্টগ্রামে গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে ডাকাতির সময় 12 জনকে আটক করেছে পুলিশ। গতরাত 11:30টায় নগরীর খুলশীতে একটি আবাসিক ভবনে এই ঘটনা ঘটে। এ সময় ডাকাত দল ভবনের 8ম তলায় পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন ও একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কামরুল ইসলামের বাসায় প্রবেশের চেষ্টা করে। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডাকাতদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে একাধিক খেলনা পিস্তল সহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। তাদের কাছ থেকে একটি গোয়েন্দা সংস্থার ভুয়া পরিচয়পত্রও উদ্ধার করা হয়।
চট্টগ্রামের ফটিকছড়ি মাইজভান্ডার দরবার শরীফের ১১৯তম ওরস শরীফ শেষ হয়েছে। ভোররাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়েই শেষ হয় আয়োজন। এতে অসংখ্য ভক্ত আশিকানরা যোগ দেন। ওরস ঘিরে মাইজভান্ডারের দরবার ছিল জমজমাট, ছিল মিলাদ, জিকির ও সেমা মাহফিল সহ নানা আনুষ্ঠানিকতা। ওরস উপলক্ষে আশপাশের এলাকা জুড়ে বসেছে গ্রাম্য মেলা। চরম নাটকীয়তার পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন যৌন সহিংসতায় অভিযুক্ত ফক্স নিউজের উপস্থাপক পিট হেগসেথ। স্থানীয় সময় শুক্রবার সিনেটের ভোটে তিনি জয়ী হন। বিবিসি জানায়, সিনেটে প্রতিরক্ষা মন্ত্রী পদের জন্য পিট হেগসেথের পক্ষে ও বিপক্ষে 50টি করে ভোট পড়ে। ডেমোক্রেট ও স্বতন্ত্রদের পাশাপাশি নিজ দল রিপাবলিকানদের 3 সদস্য তার বিপক্ষে ভোট দেন। পরে জটিলতা কাটাতে ভোট দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার ভোটেই প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে হেগসেথের নিয়োগ চূড়ান্ত হয়। 2017 সালে ক্যালিফোর্নিয়া এক নারীর ওপর যৌন সহিংসতা চালান বলে হেগসেথের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। পরে ওই নারীকে $50,000 দেন তিনি। সম্প্রতি এক সিনেটরকে দেওয়া লিখিত জবাবে নারীকে অর্থ দেওয়ার কথা স্বীকার করেছেন পিট হেগসেথ। গাজায় যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী ইসরায়েলের 4 নারী সেনাকে মুক্তি দিয়েছে হামাস। গাজায় যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী ইসরায়েলের 4 নারী সেনাকে মুক্তি দেওয়ার কথা ছিল হামাসের। বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাবে অন্তত 200 ফিলিস্তিনি বন্দী। বুধবার গাজা সিটির প্যালেস্টাইন স্কোয়ারে রেড ক্রসের সদস্যদের হাতে ইসরায়েলি জিম্মিদের তুলে দেওয়া হয়। যুদ্ধবিরতি কার্যকরের পর গাজায় 1 সপ্তাহে 7 জন শিশু তীব্র ঠান্ডায় মারা গেছে। এদিকে গাজায় যুদ্ধবিরতি থাকলেও অধিকৃত পশ্চিম তীরে ব্যাপক হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলের সেনারা। গত 5 দিনে জেনিন শহরে প্রাণ গেছে 14 ফিলিস্তিনির, গুড়িয়ে দেয়া হচ্ছে ঘরবাড়ি। এই অবস্থায় শহর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন শত শত ফিলিস্তিনি পরিবার। খেলার খবর। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের কাছে 8 উইকেটে হেরে 2027 ওয়ানডে বিশ্বকাপ সরাসরি খেলার সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারালেও ফারজানা হক, শারমিন আক্তারের 68 রানের জুটিতে 118 রানের সংগ্রহ পায় বাংলাদেশ। ফারজানা 22 আর শারমিন করেন 37 রান। জবাবে 2 উইকেট হারালেও কিয়ানা জোসেফের 39 ও ডিয়ান্দ্রা ডোটিনের 33 রানের ইনিংসে ভর করে সহজ জয় নিশ্চিত করে উইন্ডিজরা। বিশ্বকাপে খেলতে হলে এখন 6 দলের একটি বাছাই পর্ব খেলতে হবে, যেখান থেকে ওয়ানডে বিশ্বকাপ খেলার সুযোগ পাবে 2টি দল। এই সাথে শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। আওয়ামী লীগ নির্বাচন করতে পারবেন না, জানালেন উপদেষ্টা মাহফুজ। কেউ নতুন রাজনৈতিক দল গঠন করলে স্বাগত জানাবে বিএনপি। রাজনৈতিক দলে যোগ দিলে সরকারে থাকবেন না, উপদেষ্টা নাহিদ। এই ছিল এখনকার মতন আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক আরো তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।